আচ্ছা, তো মোটামুটি আমরা লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে ওই কি বলে লাইন টু লাইন ফল্ট পর্যন্ত আমরা করছিলাম। আর সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট তো প্রথম ইতে করছিলাম। আজকে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, বা অনেক সময় এ এক মিনিট। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা আজকে হচ্ছে প্রথমত থিওরি আলোচনা করব হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, যেটাকে বইতে ডাবল এল জি ফল্টও বলা হয়ে থাকে, অথবা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট একই কথা, বা লাইন টু গ্রাউন্ড ফল্ট। তো নর্মালি আসলে মনে রাখবেন যে আমাদেরকে তিনটা যে ফল্ট আমরা শিখতেছি অর্থাৎ আনসিমেট্রিক্যালে, এই তিনটা ফল্টের কিন্তু আমি তিনটা সার্কিট দেখাচ্ছি অলরেডি। লাস্ট দুইটা ফল্টের জন্য দুইটা সার্কিট দেখাইছি, যেটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট বলতেছি। আর আজকে একটা শিখবো। তো আমরা ফল্টের জন্য এই ইকুইভ্যালেন্ট সার্কিট গুলা মনে রাখবো। সেটা মুখস্থ রাখেন বা যেভাবে আপনার সুবিধা সেভাবে মনে রাখেন, কোনো সমস্যা নাই, বাট মনে রাখতে হবে। আর খুব বেশি বড় ম্যাথ এখান থেকে লাগবে না, কারণ এই ম্যাথ গুলা কিন্তু এমনিতেই একটু জটিল টাইপের। তো অনেক বড় ম্যাথ পরীক্ষা আসার চান্স খুবই কম। ছোটখাটো একটা সার্কিট দিয়ে অথবা ইনফরমেশন দিয়ে আমাদের হয়তো ফল্ট কারেন্ট চাইতে পারে, অথবা নিউট্রাল টু গ্রাউন্ড ভোল্টেজ চাইতে পারে, হেনরি ফেজের ভোল্টেজ চাইতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে প্রশ্ন চাইতে পারে। তাহলে এবার আসি যে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট জিনিসটা কি। তাহলে গতবারের মতো আমরা কি করি, একটা অল্টারনেটর আঁকাই ফেলি। নর্মালি আমরা যেটা দিয়ে প্রত্যেকটা ইয়ে শিখছিলাম। তাহলে এখানেও আমরা ওই যে বললাম যে আমাদের কিন্তু একটা কমন ইয়ে ধরে নিতে হবে। ফল্ট যে কোনো ফেজেই ঘটতে পারে, বাট বইগুলো একটা কমন ম্যানারে চলে, বা একটা কমন, আর কথায় ফল্টের ধরন হিসাব করে প্রমাণগুলা করে। আমরা সেটা ধরে নিচ্ছি কি, যে এ ফেজটা আমাদের হচ্ছে ওপেনই থাকবে, এবং আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি অল্টারনেটরটা আনলোডেড অবস্থায় ছিল, মানে সে কোনো লোডকে সাপ্লাই দিচ্ছিল না, নর্মালি ছিল ওপেন। এই মুহূর্তে ফল্ট ঘটে গেছে। তো এইটা তো আমাদের অবশ্যই এইরকমই। এটা এ ফেজ, বি ফেজ, সি ফেজ, এগুলো আর আমি বারবার মার্ক করতেছি না, এগুলো সবারই জানা। এখন দেখেন, ফল্ট হওয়ার পরে, এবং ধরে নিচ্ছি কোথায় কোথায় ফল্ট হয়েছে, বি আর সি ফেজে ফল্ট হয়েছে। কি ফল্ট? ডাবল লাইন টু গ্রাউন্ড, মানে দুইটা লাইন তো শর্ট হয়েছেই, সেটা আবার গ্রাউন্ডে চলে গেছে। তাহলে প্রথম কথা হচ্ছে ডাবল লাইন, এই দুইটা লাইন শর্ট হয়ে গেল। এখন গ্রাউন্ড আবার সলিডলিও যাইতে পারে। আবার আমরা প্রত্যেক সময় কি করছিলাম, একটা ফল্ট ইম্পিডেন্স নিচ্ছিলাম। যেহেতু আমরা একটা সূত্র বানানোর ট্রাই করতেছি, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটা স্ট্যান্ডার্ড ফর্ম বানাতে হবে। তার মানে এখানে আমি ধরে নিচ্ছি যে একটা জেড এফ এর মাধ্যমে ফল্টটা ঘটতেছে, এবং অবশ্যই নিউট্রালটা কি হইতে মানে কি থাকবে, একটা রিয়াকটেন্স বলি, ইম্পিডেন্স বলি, যাই বলি, তার মাধ্যমে গ্রাউন্ডেড থাকতে হবে। তাহলে এটা হচ্ছে বেসিক। এই সার্কিট কিন্তু আমরা সেই শুরু থেকে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল থেকে শুরু করে আজকে পর্যন্ত এটা হচ্ছে অরিজিনাল সার্কিট। বাট এই অরিজিনাল সার্কিট দিয়ে ম্যাথ করাটা কঠিন, এই জন্য আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বানাই নিয়ে ওইটা মনে রাখতেছি। আচ্ছা, এই সার্কিট ফল্ট হওয়ার পরে কি কি বৈশিষ্ট্য আমরা জানি। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য, এই কারেন্টটা জিরো। মানে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট বি আর সি তে হচ্ছে, দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারি যে আই এ জিরো। ফল্ট কারেন্ট কোনটা, এটা কিন্তু এর আগে প্রত্যেকটা ইয়েতে বলছি। ফল্ট কারেন্ট কোনটা, জেড এফ এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটাই ফল্ট কারেন্ট। তার মানে আই এফ হচ্ছে এটা। বি ফেজের ভিতর দিয়ে যে কারেন্টটা
ফ্লো করে সেটা অবশ্যই আই বি, মানে যেটা হচ্ছে আই বি। সি ফেজের ভিতরে যে কারেন্টটা ফ্লো করে সেটা অবশ্যই আইসি। আমি কিন্তু যা মার্ক করতেছি সব ফল্ট হওয়ার পরে মার্ক করতেছি। ফল্ট হওয়ার আগে কিন্তু এও জিরো ছিল, এও জিরো ছিল, এও জিরো ছিল। ফল্ট হওয়ার পরে কি হচ্ছে সেটা বসাচ্ছে। তাহলে এর ভিতর দিয়ে আসতেছে আইবি, এই যে এইভাবে, আর এর ভিতর দিয়ে আসতেছে আইসি। তাহলে বলেন তো এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এর ভিতরে টোটাল কারেন্টটা কত, মানে আই এফ সমান কত লিখতে পারি আমরা? এটুকু কি বুঝতে পারতেছেন? যে এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, দেখেন এই যে এইটা আর এইটা মিলেই তো নিচে নামতেছে। তাহলে আমি বলতে পারি এইটা সমান হচ্ছে আইবি প্লাস আইসি। এটুকু কি বুঝতে পারছেন? একইভাবে এর ভিতর দিয়ে দেখেন কারেন্ট জিরো। তাহলে এই যে জেড এন এর ভিতর দিয়ে যে কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, এইটাই সেই ফল্ট কারেন্ট, অথবা বলা যায় এইটাই সেই আইবি প্লাস আইসি। তার মানে জেড এন এর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে সেটাও আইবি প্লাস আইসি, জেড এফ এর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে সেটাও আইবি প্লাস আইসি, অথবা বলা যায় আই এফ। এই পয়েন্ট গুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা একটা পয়েন্ট পেলাম আই এ সমান জিরো, আর একটা পয়েন্ট পেলাম আই এফ সমান আই বি প্লাস আইসি। আরো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। কিরকম ইম্পর্টেন্ট পয়েন্ট? এই পয়েন্ট আর এই পয়েন্ট দেখেন শর্ট হয়ে গেছে। এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি শর্ট হয়ে যায় তাহলে দুইটার পটেনশিয়াল সেম। মানে আমরা যদি এটাকে জিরো ভোল্টেজ বলি বা এটাকে যদি জিরো ভোল্টেজ বলি, তাহলে এটাকে বলবো ভিবি, মানে যেমন এটা হচ্ছে ভিএ, এর ভোল্টেজটা ভিএ, এর ভোল্টেজটা ভিবি, এর ভোল্টেজটা ভিসি। তাহলে দেখতেছি ভিবি আর ভিসি যদি সেম পয়েন্ট হয় তাহলে পটেনশিয়ালের কনসেপ্ট অনুসারে আমরা বলতে পারি ভিবি আর ভিসি হচ্ছে সমান। এই জিনিসগুলো আমরা ফল্টের যে সার্কিট আছে এই সার্কিট দেখেই কিন্তু এটা আমরা ডিসিশনে চলে আসলাম যে আমাদের এই কয়টা পয়েন্ট ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য সত্য। এবার এইগুলাকে কাজে লাগাই আমরা বিভিন্ন পয়েন্ট আলোচনা করব। যেমন দেখেন, আমরা ওই যে যে ভ্যালুটা হিসাব করতাম, ম্যাট্রিক্স এর কথা বলতেছি। তাহলে ম্যাট্রিক্স অনুসারে ভি এ সমান লেখা যায় ভি এ জিরো প্লাস ভি এ ওয়ান প্লাস ভি এ টু। দেন ভিবি সমান কত লেখা যায়? ভি এ জিরো প্লাস, দেখেন পজিটিভ সিকোয়েন্স জিনিসটা কি? পজিটিভ সিকোয়েন্স মানে এ বি সি। তার মানে এটা যদি এ হয় এটা হবে বি, আর এটা হবে সি। আর যারা সূত্র মুখস্থ আছে তাদের তো কোনো সমস্যাই নেই। তাহলে দেখেন বিটা এ থেকে 120 ডিগ্রি ল্যাগে আছে। 120 ডিগ্রি ল্যাগ মানে হচ্ছে একে বলা যায় যে এ -120। আচ্ছা, এ বলতে কিন্তু এইটা বোঝাচ্ছি, ওই যে অপারেটরের কথা বলতেছি সেটা না। আচ্ছা, আমরা বড় হাতের এ দিয়ে যাতে কনফিউশন না হয়। তাহলে 1 - 120 এটা দ্বারা কি মিন করে? এটা অবশ্যই মিন করে এ স্কোয়ার কে। তার মানে এইটা বসে যাবে এ স্কোয়ার ভি এ ওয়ান, আর এটা বসে যাবে এ ভি এ টু। আর এটা হবে ভিসি সমান ভি এ জিরো প্লাস এটার উল্টা। আর এই হচ্ছে কিন্তু আমাদের মোটামুটি। আচ্ছা, এইটুকু কি সবাই বুঝতে পারছেন?
আচ্ছা, এখন দেখেন আমরা ভিবি সমান যেহেতু ভিসি পেলাম, তাহলে যে এই জিনিসটা সমান এই জিনিসটা বসাই দেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি এই যে এইটা সমান এইটা। তো এইটা আর এইটা তো এমনি কাটাকাটি চলে যাচ্ছে। VA1 দুইটাকে এক পাশে আনলাম, আর VA2 দুইটাকে এক পাশে নিয়ে গেলাম, তাহলে কি আসে? A² VA1 মাইনাস A VA1 সমান A² VA2 মাইনাস A VA2। এখান থেকে VA1 কমন নিলে কত থাকে? A² মাইনাস A VA1। আর এখান থেকে যদি VA2 কমন নিই তাহলে হয় A² মাইনাস A VA2। এটা এটাও তো সেম জিনিস। তো সেম জিনিস যদি হয় তাহলে আমরা আবার কাটাকাটি করে দিতে পারি। তার মানে ফাইনালি থাকতেছে কি, VA1 = VA2। তাহলে আমরা একটা জিনিস প্রথমেই জেনে ফেললাম, এগুলা কিন্তু শিখছি কিসের জন্য? ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাবো তার জন্য। কারণ আমরা এই জিনিসগুলা শিখতেছি যাতে ইকুইভ্যালেন্ট সার্কিটের বিভিন্ন বৈশিষ্ট্য শিখতে পারি। তাহলে আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকাবো, সেইখানে VA1 আর VA2 সমান হবে, তার মানে দুইজনের পয়েন্ট সেম জায়গায় হবে। যেখানে VA1 হবে, সেম পয়েন্টে আমরা VA2 দিতে হবে, প্রথম কথা। এবার আসি কারেন্ট। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা এইটা অপশন পেলাম একটা। দ্বিতীয়ত এবার আসি কারেন্টের বিষয়ে। কারেন্টের বিষয়ে কি, IA টা দেখতেছি 0, আর IF তো আমরা পেলাম IB+IC। এখন আমরা ওই যে সিকোয়েন্সের যে কনসেপ্টটা শিখছিলাম সেই সিকোয়েন্সের কনসেপ্টটা বের করবো, কারণ আমাদের দেখেন সার্কিট কিন্তু সিকোয়েন্স ভ্যালু গুলো নিয়েই সার্কিট তৈরি করতে হবে। অর্থাৎ ওইখানে আমাদের ওই সার্কিটের ভিতরে IA0 থাকবে, IA1 থাকবে, IA2 থাকবে, এই এই এইসব ভ্যালু গুলো থাকবে। তাহলে এই IA0, IA1, IA2 এদেরকে আসলে বের করে দেখতে হবে যে এদের কার সাথে কার কি মিলেছে। এবার আমরা দেখতেছি এই যে ভিবি বলি আর ভিসি যাই বলি না কেন, এদের অবস্থা কি দেখেন, এই যে এখানকার ভোল্টেজ কত? IF × ZF করলে সেটা আসলে ভিসি হয়, ভিসি আর ভিবি একই কথা। তাহলে আমরা বলতে পারি যে ভিবি বা ভিসি যেটাই বলি সেটা সমান কত? IF × ZF। IF আবার কি জিনিস? IF হচ্ছে IB+IC। বাস এতটুকু কিন্তু আমরা কনসেপ্টে বুঝতেছি। এবার সিকোয়েন্স সার্কিটের মানে সিকোয়েন্সের যে ম্যাট্রিক্স আমরা শিখছিলাম সেটার দিকে একটু তাকান। সেটা কি ছিল? IA0, IA1, IA2 = 1/3, 1
ওয়ান 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 এ স্কোয়ার ওয়ান স্কোয়ার এ আই এ সমান জিরো, এই জন্য জিরো বসে দিলাম, আই আর লিখলাম না। আই বি আর আইসি তো জিরো না কত আমরা জানি না, এই জন্য আই বি আইসি লিখে রাখি। এখান থেকে বলেন তো আই এ জিরো সমান কত লেখা যায়? 1/3, প্রথমটার সাথে প্রথমটা গুণ, ক্যান্সেল আউট, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ অর্থাৎ আই বি, প্লাস তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ অর্থাৎ আইসি। এইখান থেকে দেখেন আইবি প্লাস আইসি, এটাকে কত লেখা যায়? আইবি প্লাস আইসি সমান লেখা যায় 3, এই পাশে চলে গেল 3IA0। তার মানে আমরা বলতে পারি যে ভিবি এটা সমান কত হবে? ভিবি সমান হবে 3IA0 জেড এর। তাহলে আমরা এটা একটু লিখে ফেলি, যে আমরা বুঝতে পারলাম যে ভিবি অথবা ভিসি এইটা সমান হবে 3IA0 ইন্টু জেড এর। আর ওই যে আমরা শিখছিলাম যে সার্কিটে তো 3IA0 বসানো যায় না, তাহলে কি বসাতে হয়? IA0 বসাতে হয়। আর জেড কে জেড আকারে না বরং 3Z আকারে দেখাই দিতে হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে ভিবি বা ভিসি এটা সমান হচ্ছে IA0 ইন্টু 3Z। এই যে এই কনসেপ্ট গুলো যে আমরা শিখলাম, এইগুলাকেই কিন্তু এখন কাজে লাগায় সার্কিট বানায়। আবার ভিপি এটা সমান কত লেখা যায়? ভিপি সমান লেখা যায় VA0 প্লাস এ স্কোয়ার VA1 প্লাস VA2 সমান IA0 সিকোয়েন্স। প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাকচুয়ালি সিকোয়েন্স কে বের করে করে ক্যালকুলেশন করব। তাহলে VA0 প্লাস, আবার দেখেন এই ফল্টের জন্য আমরা এটা কি বের করে আসছিলাম যে VA1 আর VA2 সমান। তাহলে আমি যদি VA2 এর জায়গায় VA1 বসাই, জিনিসটা দাঁড়াবে কি? a স্কয়ার VA1 প্লাস VA1 সমান IA0। এখান থেকে কিন্তু আমি VA0 রাখলাম, প্লাস কত নেওয়া যায়? এ স্কোয়ার প্লাস এ VA1 ইকুয়াল IA0। আমরা জানি যে একটা ব্যালেন্স সিস্টেমের জন্য 1+1 120 ডিগ্রি প্লাস 1 - 120 ডিগ্রি সমান 0। এটা বেসিক সিস্টেম। তো থ্রি ফেজের এই আমাদের যেই ব্যালেন্স অবস্থা, সেই ব্যালেন্স অবস্থা সমান 0 হয়। তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় 1+A+A² সমান 0। তাহলে A+A² সমান কত লেখা যায়? -1। তাহলে আমি এই জায়গাটায় -1 বসাই দিতে পারি বা মাইনাস বসাই দিতে পারি। তাই যদি বসাই তাহলে আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশনটা কি আসে দেখেন, VA0 মাইনাস VA1 সমান IA0। এইগুলো করে এখন লাভ হলো দেখেন, সহজ কথা। আমি যদি আপনাকে বলি যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে VA, এটা হচ্ছে VB, এটা হচ্ছে I, এটা হচ্ছে I, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন কোন রেজিস্টরের ভেতরের যেই কারেন্ট সেটা কিভাবে বের করা যায়? I সমান দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই আর, অথবা ভিএ ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর। আবার উল্টা ভাবে যদি আমি বলি যে দুই মাথার বিভব পার্থক্য অর্থাৎ ভিএ মাইনাস ভিবি সমান কারেন্ট গুণ রেজিস্ট্যান্স অর্থাৎ আই ইন্টু আর। এসব বলে কি লাভ হচ্ছে? বলে লাভ হচ্ছে যে আমরা যদি এরকম সার্কিট দেখি, আপনাদেরকে দেই, আপনি ইজিলি এই ইকুয়েশন লিখতে পারবেন, এই ইকুয়েশন লিখতে পারবেন। তাই যদি লেখা যায় তাহলে কি আমি এই ইকুয়েশন থেকে এই সার্কিটটা বের করে ফেলতে পারি না? তাহলে এটা যদি আমরা বুঝি, তাহলে সেম কাহিনী তো এখানেও ঘটানো যায়। তাহলে এখানে কি ঘটবে? এখানে ঘটবে যে একটা ইম্পিডেন্স থাকবে এরকম, যেটা থাকবে 3ZF, যার ভিতরে কারেন্ট যাবে কি পরিমাণ?
IA0 পরিমাণ, হায়ার পটেনশিয়ালে থাকবে VA0, লোয়ার পটেনশিয়ালে থাকবে VA1। এটুকু কি বুঝতে পারছেন? মানে জাস্ট আমরা একটা বের করার চেষ্টা করতেছি, মানে একটা সার্কিট বানানোর চেষ্টা করতেছি যে কিভাবে একটা সার্কিট গঠন করা যায়। এখন এইটাকে দিয়ে আমরা একটা সার্কিট বানাই ফেলি। এখন কিন্তু মোটামুটি আমাদের সার্কিট বানানোর প্রসেস ওকে। আমি কয়েকটা পয়েন্ট বলে দিই। আমরা যে সার্কিট বানাবো সেখানে VA1 আর VA2 সমান হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কনসেপ্টটা থাকবে যে VA0 আর VA1 এর যে ডিফারেন্স, এর মাঝখানে একটা CZF থাকবে। এবং খেয়াল করে দেখেন CZF এর যে কাহিনী, CZN এরও সেম কাহিনী, কারণ ZF এর ভিতরে যদি IF কারেন্ট ঢুকে, ZN এর ভিতরেও IF কারেন্ট ঢুকতেছে। তার মানে যেই সার্কিটে, মানে যে সার্কিট বলতে সার্কিটে যেই ব্রাঞ্চে CZF থাকবে, সেই একই ব্রাঞ্চে আমাকে CZN ইউজ করতে হবে। তাহলে এবার আমরা আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা শিখে আসছি সেটা আঁকানো শুরু করি। স্বাভাবিক কথা, সেখানে তো সোর্স হিসাবে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সের সোর্সই থাকবে। তাহলে আমি প্রথমত একটা সোর্স নিলাম, যে সোর্সটা আমাকে বলতেছে EA1 হবে, অবশ্যই এটা VF হিসাবে ইউজ হবে। Okay. এবং এর একটা রিয়াক্টেন্স যায় যেটা অবশ্যই Z1। EA1 থেকে Z1 যদি ড্রপ খায়, তাহলে যেই ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে আমাদের V1, সরি V1 না বলে আমরা এটা কি যে নেমে শিখছিলাম আর কি, VA1। এটুকু কি বুঝতে পারছেন? E1 থেকে ড্রপ খাওয়ার পর যেটা থাকে সেটা VA1। কিন্তু কি খেয়াল রাখতে বলছিলাম? খেয়াল রাখতে বলছিলাম যে VA1 যেই পয়েন্টে হবে, VA2 সেম পয়েন্টে হবে। VA2 কি জিনিস? নেগেটিভ সিকোয়েন্সে একটা রিয়াক্টেন্স থাকে, যেই রিয়াক্টেন্সের ভিতরে আবার কি হয় না, কোনো সোর্স থাকে না, এটা হচ্ছে Z2। আর VA2 হচ্ছে এইটা। কারেন্ট চলে কোন দিকে? কারেন্ট চলে হচ্ছে, সরি, কারেন্ট চলে হচ্ছে এই দিকে, IA2। তাহলে VA2 সমান -IA2Z2, সহজ হিসাব, কারণ কারেন্ট উল্টা দিকে চলতেছে। তাহলে এই সার্কিট থেকে আমরা VA2 পাই। তাহলে এই সার্কিটের এই মাথাটা কার সাথে লাগবে? ওই যে ওইখানে যে VA1 দেখতেছি সেম ওই জায়গায় লাগাই দেবো আমরা। কিন্তু যেহেতু এই পাশ থেকে আঁকানো শুরু করতেছি, তাহলে আমাকে এই পাশ থেকেই কিন্তু আঁকাতে হবে। এই দেখেন, এটা হচ্ছে কি বললাম, VA2 হবে, কারেন্ট যাবে উল্টা দিকে। একটু খেয়াল করেন যদি না বুঝতে পারেন। VA2 এর যে প্লাস, সেখানে কারেন্ট এন্টার করবে, মানে IA2 কারেন্টটা VA2 এর প্লাস এর দিকে যাবে। তাহলে আমরা VA2 এর প্লাস কোনটা বুঝতেছি এখানে? অবভিয়াসলি নিচের এটা তো রেফারেন্স বা গ্রাউন্ড, তাহলে অবশ্যই VA2 এর প্লাস পয়েন্ট এইখানে পাবো। তাহলে VA2 এর যে প্লাস পয়েন্ট, মানে VA1, এটা বলতে বুঝতেছি কি, যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটাই তো VA1 বুঝাচ্ছে। তাহলে VA2 বুঝাবে এইটা, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, কিন্তু কি বললাম, কারেন্ট প্লাসের দিকে যাবে, তার মানে কারেন্ট এই দিকে যাবে। এন্ড এই দুইটা পয়েন্ট সেম হবে, কারণ VA1 আর VA2 সেম হতে হবে। ঠিক হয়েছে, যা যা শিখলাম তাই। তাহলে এটা Z1 যদি হয়, তাহলে এইটা হবে Z2। এই সার্কিট আপনাকে আলটিমেটলি মুখস্থই করতে হবে। আমি শুধু একটু সিস্টেম বলে দিচ্ছি যে কিভাবে আসতেছে সার্কিট। তাহলে আমরা এই জিনিসটা এখানে আর না লিখি, যেহেতু মাথার উপরেই লিখবো। আপাতত এইটাকে আমরা এখানে আর দেখাচ্ছি, জাস্ট বোঝার জন্য আমি দেখালাম যে এইটা লিখবো। আর এইটা VA1, আবার এইটাই কিন্তু VA2 মিল করতেছে, একই কথা। এবার VA0 এইভাবে আসবে, এই যে এটা পজিটিভ অংশ আঁকাই ফেললাম, এখানে নেগেটিভ অংশ আঁকাই ফেললাম। এটা যদি VA1 হয়, এটা হবে VA2। এবার জিরো সিকোয়েন্স যে কন্ডিশন আছে খেয়াল করে দেখেন, সেখানে কি VA0 -VA1, অর্থাৎ VA0
এবং VA1 এর মাঝখানে এই যে এই অংশটা, এটা কিন্তু বসবে। তাহলে এই যে VA1 যা কথা, VA2 তো তাই কথা। তাহলে VA0 আবার কি জিনিস? VA0 হচ্ছে একটা রিয়াক্টেন্স থাকবে যেটা Z0 বোঝাবে, ওর আর একটা ইম্পিডেন্স বলি বা যাই বলি যেটা CZN বোঝাবে। এদের মাথায় যে ভোল্টেজটা থাকে এই ভোল্টেজটাই হচ্ছে VA0। এই যে VA0 আপাতত যাতে বুঝতে পারি সেজন্য VA2টা আপাতত মুছে দিলাম। খেয়াল করেন, VA0 আর VA1 এর মাঝখানে একটা ইম্পিডেন্স বসাই দেব, দিলাম ইম্পিডেন্স বসায় যেটা 3ZF বোঝাচ্ছে। বলেন তো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? এই দিকে নাকি উল্টা দিকে? কারেন্ট যে এখানে দেখেন VA0 থেকে VA1 এর দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এই রকম যে কারেন্ট এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমার IA0। এই যে তাই দেখেন হয়েছে। তাহলে এই কারেন্টটা হচ্ছে IA, Z0। এই হচ্ছে আমাদের একটা ঝামেলা হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সার্কিট, সেই সার্কিটটা দিয়ে আমরা হচ্ছে যে কোনো ম্যাথ সলভ করবো। এবার কিছু কিছু কারেন্টের সূত্র দেখতে পাবেন, মানে ওই সূত্রগুলা হচ্ছে মুখস্থ করা লাগবে এরকম টাইপের বিষয়। যে ফল্ট কারেন্ট তো বের করা লাগবে। ফল্ট কারেন্ট কোনটা? ফল্ট কারেন্ট হচ্ছে, এই যে খেয়াল করে দেখেন, ফল্ট কারেন্ট কোনটা? এই যে IB+IC, এটাই হচ্ছে ফল্ট কারেন্ট, IB+IC। কিন্তু সেটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম IB+IC মানে 3IA0। দ্যাট মিনস আমাদের এই সার্কিটে ফল্ট কারেন্ট মানেই হচ্ছে 3IA0। এটা কিন্তু আমাদের মুখস্থ করে মানে এক কথা এখান থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা ফল্ট কারেন্ট যে বের করতে বলবে আমরা কি করব? 3IA0 বের করে দেব। তাহলে আমরা এখানে দেখলাম কিছু মনে রাখবো না, শুধু এই সার্কিটটা মনে রাখবো। আর মনে রাখবো যে IF সমান 3IA0। এবার তো এইখানে যে IA0 তো বের করা লাগবে, কিভাবে বের করব? আচ্ছা, IA1টা আমরা এখানে দেখাইনি, IA1 হচ্ছে এইদিকে। এখানে দেখেন মুখস্থর বিষয় দরকার নাই, আমি জাস্ট একে একে প্রত্যেকটা পয়েন্ট বলতেছি, এটা মনে রাখেন। তাহলে এমনিতেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে ক্যালকুলেশন করতে হবে। প্রথম কথা, এই সার্কিটে সবকিছু ভুলে যান। আমাকে যদি IA1 বের করতে বল, এই সোর্সের হিসাবে IA1টাই হচ্ছে টোটাল কারেন্ট। এই সবগুলো যদি মিলে একটা ইম্পিডেন্স হতো তাহলে সেই ইম্পিডেন্সের কারেন্টটাই হতো IA1। তাহলে আমরা প্রথমে বের করব IA1। IA1 সমান কত? মোট ভোল্টেজ ডিভাইডেড বাই মোট ইম্পিডেন্স। দ্যাট মিনস EA1 ডিভাইডেড বাই টোটাল যে ইম্পিডেন্স পাবো সেটা। কারণ সেটাই আমরা মিন করতেছি, IA1 দেখেই বুঝতে পারতেছি সেটা। এবার টোটাল ইম্পিডেন্সটা আসলে কত সেটা দেখি। EA1 ডিভাইডেড বাই, দেখেন এই তিনটা আছে সিরিজে, মানে 3ZN, Z0 আর 3ZN, এই তিনটা আছে সিরিজে। 3ZN
প্লাস Z0 প্লাস, আচ্ছা একটা বিষয়, সেটা হচ্ছে এইটা Z0 না লিখে ওইটাকে X0 লিখে রাখি। তার কারণ হচ্ছে আমরা এর আগের যত ম্যাথ করছি এই X0 আর 3Z এইটাকে মিলেই কিন্তু Z0 নাম দিয়েছিলাম। যাতে কনফিউশন না আসে আমরা লিখে রাখলাম যে এই দুইটা মিলে আসলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে Z0। আমরা এখন লিখতে পারি যে এই দুইটা যেহেতু সিরিজ, এটা করলে Z0 হয়, তাহলে এই দুইটার পরিবর্তে একবারে Z0 লিখে রাখলাম। তাহলে দেখেন Z0 প্লাস 3Z এরাও তো সিরিজে আছে, এদের সাথে প্যারালালে থাকবে Z2, এই টোটালটার সাথে আবার সিরিজে থাকবে Z1। আমাদের কিন্তু মোটামুটি IA1 কারেন্ট বের করাটা শেষ। এটা একটু সাইডে করি। এবার টার্গেট কার মান বের করা? টার্গেট কিন্তু IA0 মান বের করা। IA1 আমরা এইভাবে কিন্তু বের করে ফেলতে পারবো। এখন IA1 কে কাজে লাগায় IA0 বের করতে হবে। তো এখানে দেখেন আমরা যদি এখানে KCL অ্যাপ্লাই করি এই পয়েন্টে, IA1 আসতেছে, IA0 আসতেছে, IA2 আসতেছে, তাহলে সবাই যদি আসে তাহলে আমরা লিখে দিতে পারি -IA1 -IA0 -IA2 ইকুয়াল 0। আমরা চাচ্ছি IA0 মান বের করতে। আচ্ছা, আমরা IA0 হিসাব না করে আমরা একটা কাজ করি, IA1 কেই বের করি। IA1 সমান কত হবে? মাইনাস অফ IA0 প্লাস IA2। তার মানে আমরা বলতে পারি যে IA1 এমন একটা কারেন্ট, এই মাইনাসটা মনে রাখে, IA1 এমন একটা কারেন্ট যেটা এই দুইটা কারেন্টের সমষ্টির সমান। মাইনাস তো বুঝতে পারতেছি যে মাইনাস একটা চিহ্ন হবে, তাহলে এটাকে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি না? কারেন্ট ডিভাইডার রুল কি বলে যে একটা কারেন্ট, মানে যদি দুইটার জন্য বলি তাহলে একটা কারেন্ট দুইটা ব্রাঞ্চে ভাগ হবে, এদের যে কোনো একটা মান আমি যখন বের করব তখন অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইনটু মোট কারেন্ট। শুধু পার্থক্য কি হবে, নর্মাল কারেন্ট ডিভাইডার হলে এটা প্লাস ছিল এই জন্য আমরা প্লাস নিতাম, আর এখানে দেখতেছি এটা মাইনাস এই কারণে মাইনাস। তাহলে IA0 এটা সমান কি হবে, এই মাইনাসের কারণে মাইনাস নিলাম। যেহেতু কারেন্ট ডিভাইডার রুল, যার কারেন্ট বের করব তার অপোজিট কারেন্ট ভাগ হচ্ছে কি এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ, মানে যে Z2 টা অপোজিট, এটা উপরে লিখে দিব ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। টোটাল মানে যেই ব্রাঞ্চ দুইটার ভিতরে ভাগ হচ্ছে সেই দুইটা ব্রাঞ্চ, মানে Z0 প্লাস 3ZF প্লাস Z। কোন কারেন্টটা ভাগ হচ্ছে? IA1 টা ভাগ হচ্ছে। বাস। তাহলে আমরা এই সূত্র দিয়ে IA1 বের করে ফেলবো। এলা মুখস্থ করার কিন্তু দরকার নাই, এইটা যে মুখস্থ করবেন গাইড বইগুলোতে এটা কিন্তু মুখস্থ টাইপই মনে হয়, বাট আমরা এইটা মনে রাখবো। এটা এমনিতেই সার্কিট থেকে আমরা বের করে ফেলতে পারি, আলাদা সূত্র হিসেবে মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে আমরা সার্কিট থেকে প্রথমে IA1 বের করব, দেন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে IA0। আর যখনই IA0 বের হয়ে যাবে এর পরের ধাপ IF সমান 3IA0। এটা তো কিছুক্ষণ আগেই শিখলাম যে ফল্ট কারেন্ট সমান 3IA0। তাহলে উদ্দেশ্য তো ফল্ট কারেন্ট বের করা, তাহলে একবার IA0 বের হয়ে গেলে এমনিতেই IF টা বের হবে। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছেন?
আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এইখানে এক্সাম্পল গুলোর ক্ষেত্রে কিন্তু কয়েকটা ভুল আছে। গাইড বইগুলোতে কয়েকটা ভুল করছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল প্লাস যেই সূত্র, সেটার ক্ষেত্রে ভুল করছে কয়েকটা। নাম্বার ওয়ান, সবসময় এটা খেয়াল রাখবেন যে আপনি আসলে শুধু মান নিয়ে কাজ করতে চাচ্ছেন নাকি শুধু অ্যাঙ্গেল নিয়ে কাজ, মানে এক কথায় অ্যাঙ্গেল সহ কাজ করতে চাচ্ছেন, এটা আপনার আগে থেকে ক্লিয়ার থাকতে হবে এবং সেই হিসাবে সূত্র বসাতে হবে। যদি মিক্সড করে ফেলেন তাহলে সমস্যা। তার মানে আপনি সূত্র বসাচ্ছেন এমন সূত্র যেটা শুধু মান নির্দেশ করে, অথচ সেখানে আপনি ইম্পিডেন্স গুলোর ক্ষেত্রে যে ইউজ করে ফেলতেছেন, তাহলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। আবার উল্টা, মানে আপনি বলতেছেন অ্যাঙ্গেল সহ নিচ্ছি, অথচ ধরেন কোন একটাতে সূত্র বসাচ্ছেন ভুল, তাহলে এটা করা যাবে না। হয় আমরা অ্যাঙ্গেল সহ হিসাব করব, নাহলে শুধু মান নিয়ে হিসাব করব। আপনার ইচ্ছা, আপনি যেটা করবেন, কিন্তু মিক্সড করা যাবে না। আচ্ছা, এবার আসি প্রশ্ন দেখে আসতে। তাহলে এ থ্রি ফেজ, আমাদের প্রথম কথা হচ্ছে কোন ফল্ট, সেটা খুব জরুরি। এ থ্রি ফেজ সিস্টেম হ্যাজ পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স অফ এত এত। তার মানে যেই ইম্পিডেন্স গুলো সার্কিট থেকে আমরা বের করে নিতাম, সেটা প্রশ্নেই দিয়ে দিছে, তাহলে আমাদের আর কষ্ট করে বের করা লাগবে না। ওকে। রেসপেক্টিভলি এ লাইন টু লাইন ফল্ট ইজ অকার্ড বিটুইন ফেজ বি এন্ড সি, ফাইন্ড দ্য ফল্ট কারেন্ট। তাহলে লাইন টু লাইন যখনই বলে দিল, তখন আমাদের কি, যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল সেটা আঁকাই ফেলতে হবে। লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন ছিল? জেড ওয়ান একটা সোর্স ছিল, দেখেন আমাদেরকে জেড এফ বলে কিছু দেওয়া নাই। তার মানে জেড এফ যদি না থাকে, তাহলে আমরা জেড এফ এর জায়গায় শুধুমাত্র একটা তার নিয়ে নিব। আর এই পাশে আমাদের একটা রিঅ্যাকটেন্স ছিল যেটা জেড টু মিন করতো। মজার ব্যাপার হচ্ছে, লাইন টু লাইন ফল্টে জেড জিরোর কোনো কাজ নাই, সেটা কিন্তু অলরেডি আমরা ক্লাসে প্রমাণ করে দেখছি। তো জেড জিরো অথবা থ্রি জেড এন, এই কনসেপ্টটা লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে আসবে না। সার্কিট কিন্তু হয়ে গেল। এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে IA1, আর এই দিক দিয়ে যে কারেন্টটা আসতেছে সেটা হচ্ছে IA2। আমরা জানি লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে IA1 সমান হচ্ছে -I2। যেই ভুলটা নর্মালি গাইড বইগুলোতে বা কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে করছে, সেটা হচ্ছে আমরা এই সার্কিটের ক্ষেত্রে দেখেন যে কি জানি, সূত্র কি জানি, IF সমান -j PA1 ডিভাইডেড বাই। কিছু কিছু বইতে সূত্র দিছে যে IF সমান √3 EA1 ডিভাইডেড বাই Z1 প্লাস। এটাও কিন্তু সঠিক, কিন্তু মনে রাখতে হবে যেই সূত্রে আমি এইখানে -j ইউজ করব না, সেখানে জে আর J2 এর সাথে, মানে J1 J2 এর সাথে এই জে জিনিসটা ইউজ করা যাবে না। তাহলে কি বললাম, এইখানে যদি জে না ইউজ করি, ধরেন আপনি সূত্র বলতে চাচ্ছেন √3 EA1 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে Z1 আর Z2 এর জায়গায় বসাতে হবে 0.1, 0.085। কিন্তু যেখানে আপনি এই মাইনাস দিয়ে ইউজ করবেন, সেখানে Z1 আর Z2 এর জায়গায় বসাতে হবে J0.1, J0.085। বইতে এইটা ইউজ করে নাই, অথচ এখানে যে ইউজ করছে, সেটা কিন্তু ভুল। তাহলে আপনার যেভাবে সুবিধা ইউজ করেন কোনো সমস্যা নাই, মিক্স করা যাবে না। তাহলে এটা সূত্র হবে -j√3। EA1 কে তো আমরা 1 পার ইউনিট ধরে নিচ্ছি, এই Z1 এর জায়গায় কিন্তু এখন আমি J0.1 বসাবো, প্লাস J0.085। এটা কিন্তু খুব সাবধান। আপনি √3 বসাই আবার এখানে জে দিলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে, এই ভুলটাই কিন্তু বইগুলোতে করছে। তাহলে এটা সমান কত আসে, এটা হচ্ছে আমাদের পার ইউনিট ভ্যালু আসবে। তাহলে আচ্ছা, আমি কমপ্লেক্স করে নি ক্যালকুলেটরটা।
তাহলে উপরে হবে -√3 ইন্টু আই, 1 0 ডিগ্রি, এটা আর দিলাম না কারণ দিলেও তার কথা, না দিলেও তাই কথা। 0.1 আই প্লাস 0.08 এটা কত আসছে? 180 ডিগ্রি, মানে আমরা জানি মাইনাস, তাহলে এটা হবে -9.362 -9.362। তাহলে বইতে যদি থাকে এইরকম √3 ইন্টু এত, তখন কিন্তু মানে বই যে ভুলটা করছে, মাইনাস জে নেই নাই, এখানে অ্যান্সারে আবার মাইনাস জে চলে আসছে, সেটা কিন্তু ভুল। তাহলে এটা ঠিক করে নেবেন যাদের কাছে এই বইটা আছে। আচ্ছা, এই লাইন টু লাইন কি ব্যাপার? আচ্ছা, যেহেতু আমাদের কোনো অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া নাই, তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার করে দিলে কিন্তু আমাদের হবে, আর কোনো সমস্যা। সেকেন্ড বলতেছে, এটাতে বলতেছে এ 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম has a normal voltage of 10.4 kV between the lines, মানে লাইন ভোল্টেজ দেওয়া আছে। It is supplied by a generator having a positive, negative and zero sequence, মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা নেগেটিভ, আর এটা হচ্ছে জিরো সিকোয়েন্স। Calculate the fault current which flows when a line to line fault occurs at the generator terminal। তাহলে যেহেতু এখানে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, বাট সেটাও কি শুধু কেভি দেওয়া আছে, আমাদের এমভিএ টা দেওয়া নাই। যাই হোক, তাহলে আমাদের যেটা আসছে সেটাই মনে রাখতে হবে। লাইন টু লাইন ফল্ট মানে আমরা সার্কিট তো আগেরটাই দেখলাম, এই যে এটাই, আমি আর নতুন করে দেখাচ্ছি না, জাস্ট সূত্র লিখে দিচ্ছি। তাহলে এখানে কিন্তু আমাদের সেই একই সিস্টেম। আমরা যদি অ্যাঙ্গেল সহ দেখাতে চাই, তাহলে আমাকে -j√3 EA1 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 নিতে হবে, and সেই হিসাবে অ্যান্সার বের হবে। আচ্ছা, এই ফরম্যাটে এটা থাকতেছে শুধুমাত্র Z1 হচ্ছে 0.6 আর 0.5, তার মানে একটা হবে 0.5 I প্লাস 0.5, সরি 0.6 I, 0.5 I 0.6, তাহলে যোগ করলে হয় -1.57, 57 লাগে, -1.57। আচ্ছা, আর একটা যেটা বলতেছিলাম বারবার, যে আর একটা কিভাবে নিতে পারেন, যে ফল্ট কারেন্টের মান নেব শুধুমাত্র, তখন হবে √3 EA1 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। মানে ফরম্যাট থাকবে এরকম, শুধু খেয়াল রাখতে হবে আমরা উপরে নেব √3 EA1 এর মান তো 1, আর এইটার জায়গায় নিব 0.5 যোগ 0.6। স্বাভাবিক কথা, আমাদের এখানে অ্যান্সার কিসে আসবে? যেহেতু উপরের মাইনাস যেও নিচ্ছি না, নিচেরটাও নিচ্ছি না, তাহলে দেখেন আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1.57 পার ইউনিট। এই হচ্ছে পার্থক্য, যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন, শুধু মনে রাখতে হবে মাইনাস জে নিলে এখানে আমরা অ্যাঙ্গেল নিব বা জে নিব, না নিলে এখানে নিব, মিক্স করে দিলে সেটা ভুল হয়ে যাবে। তো লাইন মানে এই প্রবলেমটা লাইন টু লাইন ফল্টে নর্মালি ঘটে, এইটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে কি ওহম বলে দিছে? ও আচ্ছা আচ্ছা, একটা ভুল এখানে ঘটতেছে, সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন ওহম পার ফেজ বলে দিতে, মানে এগুলো পার ইউনিট, এগুলো সব ওহমে আছে। আচ্ছা, এটা যদি ওহমে থাকে, তাহলে অবশ্যই EA1টাকেও আমাদের ওহমে নিতে হবে।
ওহমে যদি নেই, এটা দেখেন আমাদের 10.4 কেভি কি পার ফেজ দেওয়া ছিল, সরি লাইন ভোল্টেজ দেওয়া ছিল। তাহলে এখানে তো আমাদের পার ফেজ করতে হবে, -j√3 ইন্টু A1 কত হবে, এইটা ডিভাইডেড বাই √3। মানে যে 10.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই √3। Z1 কত, J0.6 প্লাস J0.5। এবার কিন্তু অ্যান্সার অ্যাম্পিয়ারে আসবে, তার কারণ হচ্ছে যেহেতু আমরা এই যে অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করছি। এটা সমান কত আসে দেখেন। আচ্ছা, এই যে √3 কাটাকাটি হয়ে যাবে, তার মানে উপরে থাকতেছে -10.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.6 I প্লাস 0.5। আচ্ছা, এখানে একটা আয়ও আছে উপরে, আয়টা এখানে লিখে। তাহলে থাকতেছে কত, -9,454.54 বই অ্যান্সার করছে -j, কারণ বই এই যে মাইনাস যেটা নেয়, যেটা কিন্তু ভুল। আচ্ছা, যদি এই নিয়মে করি, এই নিয়মে করলে কি হবে, √3 ইন্টু A1 মানে এইটা, এইখানে কিন্তু আর জে নেওয়া যাবে না, যেহেতু আমরা অ্যাঙ্গেল বাদে ক্যালকুলেশন করার ট্রাই। এই সময় দেখবেন অ্যান্সার আসবে 7.54। দুইটাই সঠিক, আপনি যেভাবে ইচ্ছা দেন কোনো সমস্যা নাই, শুধু পার্থক্য -j থাকলে যে থাকবে, না থাকলে থাকবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাদের কি আনলোডেড সলিডলি গ্রাউন্ডেড, তাহলে এখানে আমাদের এই যে জেড এন যেটা আমরা বলতেছিলাম, সেটা হচ্ছে 0। Zn 0 মানে এটা তার দিয়ে গ্রাউন্ড হয়েছে। আচ্ছা, এইটা আমাদের বেস বলে দিছে যে 10 MVA আর 11 কে, এইটুকু হচ্ছে আমাদের বেস যে ভ্যালু আছে সেটা। জেনারেটর হ্যাজ এ পজিটিভ এইটা, নেগেটিভ এটা, আর জিরো সিকোয়েন্স হচ্ছে এটা পার ইউনিট রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য লাইন ভোল্টেজ অফ দ্য হেলদি ফেজ when a double line to ground fault occurs at the terminal of the, ওকে। তাহলে আমাদের ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য যে সার্কিট সেটা আগে বানাই নিতে হবে। যেহেতু ZF নাই, তাহলে এখানে আমরা সিম্পলি একটা তার নেব। আবার ZN নাই, তাহলে এখানে একটা তার নেব। কিন্তু এই যে জিরো সিকোয়েন্স দেওয়া আছে, জাস্ট আমাদের জিরো সিকোয়েন্স আছে, মানে সার্কিটটা একটু সহজ হয়ে গেল এই আর কি। এখানকার কারেন্ট হচ্ছে IA1, এখানকার কারেন্ট হচ্ছে IA2, আর এখানকার কারেন্ট হচ্ছে IA0। এইটা হচ্ছে সেই Z1, এটা হচ্ছে সেই Z2, এটা হচ্ছে সেই Z0, এটা হচ্ছে EA1। আমাদের এইগুলো দেখেন ওহমে ওহমে দেওয়া আছে, তার মানে এক কথায় আমাদের ভ্যালু গুলো কিন্তু অ্যাকচুয়ালি নিতে হবে। তাহলে প্রথম কাজ কি, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে প্রথম আমরা শিখলাম কি, IA1 বের করতে হবে। তাহলে IA1 সমান কত, IA1 সমান হচ্ছে EA1 ডিভাইডেড বাই এই দুইটার প্যারালাল যোগ এইটা, মানে Z0 প্যারালাল Z2 প্লাস Z1। EA1 কত বসাবো, লাইন ভোল্টেজ দেওয়া আছে 11,000, তাহলে EA1 হবে 11,000 বাই √3 অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই Z0 আর Z2 কত, Z0। এইখানে আবার একটা ঝামেলা আছে, সেটা দেখেন, এই জিরো সিকোয়েন্স
সরি, পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স ওহমে দেওয়া আছে, কিন্তু জিরো সিকোয়েন্স আবার বলে দিছে পার ইউনিটে। তাহলে একে আমার কি আবার যেহেতু দুইটা অ্যাকচুয়ালি আছে, একেও অ্যাকচুয়াল বানাই নিতে হবে। তাহলে ওকে একটু আগে আমরা অ্যাকচুয়াল বানাই নি। তাহলে অ্যাকচুয়াল বানাতে হলে আগে জেড বেস করা লাগবে। জেড বেস কত জানি, কেভি স্কোয়ার বাই এমভিএ। তাহলে অ্যাকচুয়াল সমান কত হবে, বেজের সাথে পার ইউনিট গুণ করে দিলেই অ্যাকচুয়াল হয়ে যাবে। তাহলে 11 ওয়ান স্কোয়ার পয়েন্ট এক ডিভাইডেড বাই ইন্টু 0.00331, তাহলে আসতেছে কত, 0.04, 0.051, ডবল আপনি জিরো পয়েন্ট ফাইভ জিরো ওয়ান ফোর নিলেই চলতেছে। 0.04 পরিবর্তন নিলেই ওকে। 0.04 ওহম, এটা কিন্তু ওহম হয়ে গেল। তাহলে এখন আমাদের জন্য সহজ হয়ে গেল। তাহলে 0.04 এর সাথে 0.9 এর প্যারালাল, তার সাথে 1.2 হচ্ছে যোগ। 0.04, এটা কিন্তু জে আছে, হ্যাঁ, আমরা জে লিখে রাখি। প্যারালাল জে, জেড টু টা কত, জেড টু হচ্ছে 0.9, এর সাথে যোগ করবো 1. যেটা বের হবে সেটা আসলে EA1 বেরোচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন করেন। 11, 1, 2, 3 ডিভাইডেড বাই √3 ভাগ, এইটাকে তো যে আমরা নর্মাল হিসাবে ক্যালকুলেশন করলেই চলতেছে। আচ্ছা, একটা কাজ করি, ব্র্যাকেট দিয়েই করি তাহলে ভালো হবে। 0.04 তার ইনভার্স যোগ 0.9 তার ইনভার্স, এই টোটালটার ইনভার্স যোগ 1.2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসতেছে 5128.69। সেটা লিখে ফেলি, মাইনাস জে 128.69, 5128.69, পাঁচ, আচ্ছা 69 থাক, অল্প ডিজিটে নিলাম। আর IA0 কত হবে? আচ্ছা, আমাদের কি কি বের করতে বলছে সেটা একটু দেখি। আমাদের বের করতে বলতেছে ক্যালকুলেট দ্য ভোল্টেজ অফ দ্য হেলদি ফেজ। আচ্ছা, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে হেলদি ফেজটাকে, হেলদি ফেজ হচ্ছে এ, তার মানে এক কথায় VA বের করা লাগবে। আচ্ছা, VA যদি বের করতে চাই, একটু লিখি তাহলে ভালো বুঝতে পারবেন। VA সমান কত, VA0 প্লাস VA1 প্লাস VA2 সমান, VA0 মানে কত, -IA0Z0 প্লাস VA1 মানে কত, EA1 মাইনাস IA1Z1। এগুলো কিন্তু সব ওই যে বেসিক সার্কিটে শেখাইছিলাম। VA2 সমান মাইনাস IA2Z2, তাহলে এটাকে যদি সাজাই লিখি কত আসে, EA1 মাইনাস IA1Z1 মাইনাস IA2Z2 মাইনাস IA0Z। তার মানে দেখেন, IA1 লাগবে, IA0 লাগবে, IA2 লাগবে, Z1 Z2 Z0 তো আমরা এমনিই জানি। আবার আরেকটা বুদ্ধি করলে এত কষ্ট করা লাগে না, যেহেতু আমাদের জেডএফ নাই, জেডএফ থাকলে ঝামেলা হতো। যেহেতু জেডএফ নাই, দেখেন VA1 যেই পয়েন্টে কানেক্টেড, VA2 সেম পয়েন্টে কানেক্টেড, VA0 সেম পয়েন্টে কানেক্টেড। তার মানে আমরা বলতে পারি, যখন হোয়েন ZF=0, তখন VA0 সমান VA1 সমান VA2।
তিনটাই সমান। এখন তিনটাই যদি সমান হয় তাহলে কষ্ট করে আমার আর এইগুলো বের করার দরকার নাই। তার কারণ VA1 কোনটা? VA1 হচ্ছে EA1 মাইনাস IA1 Z1। EA1 আমরা জানি, IA1 বের করলাম, আর Z1 আমরা জানি, তাহলে আমাদের আর কষ্ট করে এত কিছু বের করা লাগতেছে না। আমি একবারে লিখে দিতে পারি এই ম্যাথের জন্য। তো যেখানে ZF 0, সেখানে VA সমান হবে VA1 প্লাস VA1 প্লাস VA1, মানে 3VA1, বা 3 EA1 মাইনাস IA1 Z1। সহজ হিসাব। ইকুয়াল 3 কত? 11,000/√3, মাইনাস IA1 কত বের হয়েছে? এই যে মাইনাস জে 51, 28.69। তো মাইনাস জে করলে এটা প্লাস হয়ে গেল, ইন্টু Z1 কত? Z1 হচ্ছে এই যে প্রশ্নে দেখছিলাম কত, 1.2। এটা কিন্তু শুধুমাত্র তখনই আমরা লিখতে পারবো যখন হচ্ছে ZF 0। আর ZF যদি 0 না হতো, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা VA বের করতাম। এগুলো একটু খেয়াল রাখতে হবে পরীক্ষার হলে। আচ্ছা, যেটা বের হয়ে আছে অলরেডি, এটা আসলে যে এইটা মিন করতেছে। আচ্ছা, ওয়েট ওয়েট, এটা তো, ও আচ্ছা ঠিক আছে, সূত্রের কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, যে মাইনাস আর ওই মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 11, 1, 2, 3, 11,000/√3, মাইনাস এই যে EA1 মাইনাস IA1, মানে যে অ্যান্সারটা বের হয়ে আছে সেটা, ইন্টু 1.21। তাহলে এটা আসতেছে হচ্ছে, এটার অ্যান্সার কি আমাদের চেঞ্জ হয়ে গেল নাকি? আচ্ছা, আমি আবার তুলি, আমার মনে হচ্ছে অ্যান্সার চেঞ্জ হয়ে গেল। ও না না না, এর সাথে তো আবার 3 গুণ হবে। হ্যাঁ ঠিক আছে, 589 দশমিক আমাদের হচ্ছে 254 ভোল্টেজ। এটা এর সাথে 3 গুণ করে দেবো, 589.254। 589.254 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের answer। এটা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এই হচ্ছে মোটামুটি কিন্তু আমাদের। তো এই টাইপের ম্যাথও হয়তো দিতে পারে, ছোটখাটো জিনিস। তবে এখন খুব বেশি বড় ম্যাথ আসার চান্স খুবই কম, কারণ এটাও আসছে 19 সালে। ওই সময়ও দেখা যেত যে 1.5 ঘন্টা করে পরীক্ষা হতো। এখন নর্মালি কিন্তু সব পরীক্ষা 1 ঘন্টাই হচ্ছে। তো যাই হোক, 1.5 ঘন্টা 1 ঘন্টা বিষয় না, কনসেপ্ট শিখে রাখেন, আসলে পরীক্ষায় দিবেন, না আসলে দরকার। এই যেটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট, অলরেডি কিন্তু লাইন টু লাইন ফল্ট আছে। এই ম্যাথটা কি করলাম আমরা? হ্যাঁ, এটা এই ম্যাথটা তো করছি, এটা মানে ডাবল উঠে গেছে, যাই হোক। আচ্ছা, এইখানে দেখেন কি বলতেছে, যে আমাদের IA সমান 0, IB আর মাইনাস IC সমান, ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফল্ট কারেন্ট, হোয়াট টাইপ অফ ফল্ট হ্যাজ অকার্ড। তো এই ফল্ট কখন হয় দেখেন, একটাতে 0 হয়ে গেছে, আরেকটার বিপরীত, তার মানে অবশ্যই এটা কি টাইপের ফল্ট? লাইন টু লাইন ফল্ট। মনে থাকার কথা, লাইন টু লাইন ফল্ট কেমন ছিল? এই যে এরকম ছিল লাইন টু লাইন ফল্ট। এইটা দেখেন 0, আর এইখানে এই যে এটা হচ্ছে IB, আর এটা হচ্ছে IC। দেখেন একটা আরেকটার বিপরীত, সেটাই তো বোঝাচ্ছে যে IB সমান মাইনাস IC আর IA সমান 0। তাহলে অবশ্যই এটা কি লাইন টু লাইন ফল্ট, তো এটা আমরা বুঝলাম। দ্বিতীয়ত বলতেছে যে ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফল্ট কারেন্ট। তাহলে ফল্ট কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে বের করতে হবে। তো ফল্ট কারেন্ট কত? IF সমান হচ্ছে IB। এটা কিন্তু নর্মালি আমরা জানি লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে, যে IF আর IB হচ্ছে সমান হয়। এটা সমান আসলে কত? এটা সমান হচ্ছে -2। যে এইটা হচ্ছে আমাদের বলতে কোশ্চেন বলতেছে যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করো, মানে ওই যে
আমরা যে কম্পোনেন্ট গুলা দেখে আসতেছি ওই কম্পোনেন্ট আকারে আমাদের ফল্ট কারেন্টকে দেখাইতে বলতেছে যখন লাইন টু লাইন ফল্ট করছে। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু লিখি সাইডে, যে আই এ সমান 0, আই বি সমান -J2, আর আই সি সমান তাহলে J2, কারণ এই যে এইটার উল্টা হচ্ছে ওইটা। তাহলে ম্যাট্রিক্স থেকে যদি আমরা আই এ জিরোটা বের করি, আই এ জিরো সমান কত হবে? 1/3, তিনটার যোগফল। তিনটা যদি যোগ করি তাহলে কি জিরো হয়ে গেল? মানে যে এটা এটার বিপরীত যোগ করলে জিরো হয়ে যাবে। আই এ ওয়ান কত হবে? 1/3 আই এ প্লাস এ আই বি প্লাস এ স্কয়ার আই সি। আমি ক্যালকুলেটর একবারে করে দিলাম। তাহলে 1/3 আই এ কত, জিরো তো এটা তো নেওয়া লাগবে না, এ ইন্টু আই বি, তার মানে এইটার সাথে আমরা 120 গুণ করে দেব, যোগ এইটার সাথে আমরা 1 - 120 গুণ করে দেবো। তাহলে থাকতেছে কত? 1.1547 অ্যাঙ্গেল 9। এখানে জাস্ট এই যে উল্টা, মানে এখানে গুণ হবে হচ্ছে +120, আর এখানে গুণ হবে হচ্ছে -120। তাহলে থাকতেছে কত? -1.1547। এগুলা কি অ্যাম্পিয়ারে আছে? আচ্ছা, কিছুই একক বলে না, আমরা একক দিব না। এইবার এইখানে যে কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে, এই যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টে আমরা বানালাম, এটা কোন ফেজেরটা বেরোয়েছে? এ ফেজেরটা। লাইন টু লাইন ফল্টে ফল্ট কারেন্ট কার হয় বলেন তো? মানে ফল্ট কারেন্ট কার সমান? বি এর সমান। এটা কি বি এর কম্পোনেন্ট বেরোয়েছে? এটা তো এর বের হইলো, তাহলে আমাকে বি এর বের করা লাগবে না? তাহলে আই বি জিরো সমান কত হবে? 0। এটা কিন্তু ফল্ট কারেন্টের কম্পোনেন্ট, এইটা না। এটা এ ফেজেরটা বের হয়েছে, আমাকে কিন্তু বি ফেজের বের করতে হবে, কারণ কোশ্চেনে বলতেছে ফল্ট কারেন্টের কম্পোনেন্ট বের করো। তাহলে আই বি ওয়ান এইটা সমান কত হবে? পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স 120 ডিগ্রি ল্যাগ করে, তার মানে এ স্কোয়ার আই এ ওয়ান, আই বি টু সমান হবে এ আই এ ওয়ান। এ স্কোয়ার আই ওয়ান মানে যে যেটা বের হইলাম, এটা 120 ডিগ্রি ল্যাগ করবে, অর্থাৎ 1.1547 -120 ডিগ্রি। এখান থেকে 120 ডিগ্রি বিয়োগ করে দেবো। আর এ মানে 120 ডিগ্রি যোগ, তাহলে এটার মাইনাস মানে হচ্ছে অ্যাঙ্গেল 180, আর 180-র সাথে 120 ডিগ্রি যোগ করার মানে কি? মানে হচ্ছে 300 ডিগ্রি হয়ে যাবে। আপনি 300 ডিগ্রি দেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের answer। এটা কি বুঝতে পারছেন? এই যে ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফল্ট কারেন্ট। আর আমরা জানি লাইন টু লাইন ফল্টে আই এফ সমান আই বি।
এই কারণে আমরা হচ্ছে বি এর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করে অ্যান্সার দেখাইতে পারি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, আজকে তাহলে মোটামুটি আমরা এই পর্যন্তই করব। এখন আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, সরি, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট এবং ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই তিনটার যে সার্কিট দেখাইছিলাম, সুন্দর করে সার্কিটটা নিজেদের মতো নোট করবেন। সার্কিটের নিচে বেসিক সূত্র, মেন সূত্র কোনটা? ফল্ট কারেন্ট। অর্থাৎ কোন সার্কিট বা কোন ফল্টের ক্ষেত্রে ফল্ট কারেন্ট বের করার সূত্র কি পাইছিলাম আমরা। খেয়াল করে দেখবেন, সার্কিট যদি একবার আপনার মনে থাকে, ফল্ট কারেন্টও কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবেন। জাস্ট পয়েন্ট নোট করবেন। এইগুলাই হচ্ছে কাজ ভাই কি কি থাকবে। বললেন আরেকবার একটু বলেন, ওই সিঙ্গেল লাইন সিঙ্গেল টু। লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু হুম। লাইন ফল্ট আর ডাবল লাইন টু হুম। গ্রাউন্ড ফল্ট, তিনটার সার্কিট, ফল্ট কারেন্ট বের করার সূত্র, সহজ। ঠিক আছে তাহলে আজকে আপাতত এতটুকু। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী জেড বাস, ওয়াই বাস এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। ভাই, এটা শেষ হতে কয় ক্লাস লাগবে এই আনসার টিকের পর? ফল রিলেটেড আসলে কাজ কিন্তু শেষ। এখন এই ওয়াই বাস জেড বাস পড়াবো, আর ওয়াই বাস আর জেড বাসের মাধ্যমেও ফল্ট কারেন্ট ক্যালকুলেশন করা যায়, সেটা একটু শেখাবো। তাহলে আমাদের এই কনসেপ্টটা শেষ। এরপরে হয়তো আমরা হচ্ছে অন্য ইয়ে ধরবো। কোনটাতে দেবো ভাই পরেরটা পরে? এরপরে যেহেতু আমরা মোটামুটি সার্কিট টার্কিট টাইপের ক্যালকুলেশন করতেছি, তো ট্রান্সমিশন লাইনের ওইগুলো হয়তো একটু পড়া যেতে পারে। তারপরে হচ্ছে যে ভ্যারিয়েবল লোড বা ইত্যাদি ইত্যাদি। আর লাস্টে আমি হচ্ছে যখন হচ্ছে সুইচ গিয়ার করাবো, তখন ওই কিছু কি বলে, লোড ফ্লো টাইপের কিছু দেখাবো। এগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, লোড ফ্লো খুব বেশি লাগেও না, জাস্ট করতে দেখাই দিত। তবে ভাই ওই এরপরে যে হচ্ছে বলেন। হ্যাঁ বলেন, শুনতেছি। হ্যালো। হ্যাঁ হ্যালো বলেন, ভাই। শুনতেছি। হ্যাঁ আচ্ছা, বলছি ভাই এই ট্রান্সমিশন লাইনের ইয়াগুলো ভাই দেখাবেন না? লস, ট্রান্সমিশন লাইন লস বা আন্ডারগ্রাউন্ড হ্যাঁ, কেবল। কেবল আসলে খুব একটা লাগে না, যেটা কেবল থেকে ইদানিং কিন্তু কোশ্চেন কেবল নর্মালি দেখবেন কোশ্চেন এরকম আসতেছে আসে। খুব। ওই আপনার ওভারহেড আন্ডারলাইন কেবলের ক্যাপাসিটেন্স ইনডেক্স, তারপর ইয়া আচ্ছা, বেসিক আমি ইন্ডাকটেন্স। দেখাই দিব না, দরকারের সমস্যা না, তবে খুব বেশি মানে কি ডিপ ওইগুলো না দেখলেও চলবে। কারণ আমাদেরকে কমন জিনিস বেশি বড় লাগবে, কথা বুঝতে পারছেন? হুটহাট যে দু একটা আসে ওইগুলোর পেছনে ছুটে আসলে লাভ তারপরে নেই। স্যাগ। হ্যাঁ, স্যাগও আমি বেসিকটা দেখাই দেবো, যে স্যাগ আর যেগুলা। মানে হচ্ছে ইকুয়াল বা আনইকুয়ালের ক্ষেত্রে কিরকম হয় বা কোন সূত্রে, এই দুইটা, এই দুইটা করলেই আমার স্যাগ টুকটাক যেগুলো তাহলে একটু ইম্পর্টেন্ট রিভার্স বা করতে পারবেন? শেখার মতো আছে, সেগুলো সবই ইনশাল্লাহ আমি দেখানোর ট্রাই করবো। ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সি, ভোল্টেজ রেগুলেশন, এই জিনিসটা যদি হ্যাঁ, বলতে মানে পিসিবি শুরু করতেন এগুলো তো ভালো হতো আর কি। দেখাবোই, এগুলো তো করবোই। তাহলে ভাই আরেকটা ক্লাস লাগতেছে আমার এই শেষ হইতে, আনসার শেষ একটা হইতে। বা দুইটা, মানে ওয়াই বাস জেড বাসের তো বেসিক সহজ, ওইটা এক ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালাম।